হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা সেমিস্টার 2 এর ডিএসসি 2 পেপারের একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সুন্দর এসে ড্রিম চিলড্রেন আর রেভারি, যেটি লিখেছেন চার্লস ল্যাম্ব, যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, এবং এটি WBSLST স্কুল টিচার এক্সামিনেশনও রয়েছে। তা সেই জন্য ভালো করে দেখো, যদি কোনো কোথাও অসুবিধা পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা দেখে নিই স্টোরিটার আগে কি কি ইনফরমেশন আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমেই আমরা দেখে নিই অ্যাবাউট দ্য অথর, যিনি লিখেছেন চার্লস ল্যাম্ব। তাহলে চার্লস ল্যাম্ব ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1775 এবং তিনি মারা গিয়েছিলেন 1834-এ। তিনি একজন ইংলিশ এসেইস্ট ছিলেন। তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পয়েন্ট অফ ভিউ থেকেও এনাকে মনে রাখবে যে ইনি খুব ইম্পর্টেন্ট এসেইস্ট ছিলেন। তোমরা এনাকে রোম্যান্টিক প্রোজ এসেইস্ট হিসাবে দেখাতে পারো। পোয়েট ছিলেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি একজন ক্রিটিক ছিলেন। তার লেখা খুব ফেমাস লেখার মধ্যে হচ্ছে এসেজ অফ ইলিয়া, যেখান থেকে আমাদের এই যে এসেটা ড্রিম চিলড্রেন সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এসেজ অফ ইলিয়া। এবং তার আরও একটা লেখা আছে যেটার কিছুটা অংশ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়েছো তোমরা পেয়েছো ক্লাস 11-এতে। সেটা কি? টেইলস ফ্রম শেক্সপিয়ার। দ্য টেইলস ফ্রম শেক্সপিয়ার ইট ইজ আ কম্বাইন্ড ওয়ার্ক অফ চার্লস ল্যাম্ব অ্যান্ড হিজ সিস্টার মেরি ল্যাম্ব। তো দুই ভাই বোন মিলেই এই শেক্সপিয়ারের 20 প্লেসকে তারা প্রোজাইক ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, এবং যাতে নর্মাল সবাই একটু সহজ ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন যে সবাই পড়তে পারে। তা তার মধ্যে তোমরা অনেকেই ক্লাস 11-এ পড়েছো। টেইলস ফ্রম শেক্সপিয়ার থেকে কিছু স্টোরিজ ছিল, ম্যাকবেথ, ওথেলো, 12th নাইট। তা আশা করছি মনে আছে। তা এটা চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্বের কম্বাইন্ড ওয়ার্ক। ঠিক আছে, তিনি কি বলছে, নোন ফর হিজ ইন্টিমেট নস্টালজিক প্রোজ স্টাইল। তো তার লেখার মধ্যে আমরা অনেক পার্সোনাল টাচ পাই, যেটা আমরা এই লেখাতেও পাবো। হি লিভড আ কোয়াইট লাইফ কেয়ারিং ফর হিজ সিস্টার মেরি। নাও তার সিস্টার মেরি কোনো কারণে তিনি একটুখানি মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে যান, এবং শি ওয়াজ মেন্টালি আনস্টেবল। এমনকি তিনি ওই মেন্টাল আনস্টেবিলিটির জন্য তিনি নিজের মাদারকেও, মানে চার্লস ল্যাম্ব এবং মেরিলের মাদারকেও তিনি মেরে ফেলেন। এবং কোর্ট বুঝতে পারে যে শি ওয়াজ নট গিলটি, বাট শি ওয়াজ নট ইন ফুল সেন্স, সেই জন্যই হয়তো তিনি করেছেন। তা সেই জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়, এবং এই বোনের দেখাশোনা কিন্তু চার্লস ল্যাম্ব নিজেই করেছিলেন। তিনি যে সুডোনিম বা পেন নেম নিয়ে লিখেছিলেন সেটার নাম হচ্ছে ইলিয়া। লেখাটার নামই দেখে বুঝতে পারছো, এসেজ অফ ইলিয়া। তা ইলিয়া সিডোনিম বা ছদ্মনাম নিয়ে তিনি এই পুরো এসেজগুলোকে লিখেছিলেন। তা আমরা যে আমাদের স্পিকারকে পাবো তার নাম কিন্তু ইলিয়া। আচ্ছা, এবার দেখে নিই কোথায় কি পাবলিশ হয়েছিল। এটা পাবলিশ হয়েছিল 1822-তে লন্ডন ম্যাগাজিনে, যেখানে আগেই বলেছে যে পার্ট অফ এসেজ অফ ইলিয়া ছিল। ঠিক আছে, এটাকে ড্রিম বা রেভারি বলা হয়, টাইটেলের মধ্যেই আছে। এখানে আমরা কি পাবো? ফ্যাক্ট অ্যান্ড ফিকশন, কিছু কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস পাবো এবং কিছু কিছু ফিকশনে পাবো। মেমোরি অ্যান্ড ইমাজিনেশন, যেখানে মেমোরি তো আছেই, মানে মেমোরি বলতে কি যেটা রিয়েল, এবং ইমাজিনেশন যেখানে তার কল্পনা শক্তিও প্রকাশ পেয়েছে। এখানে ল্যাম্বের যে ইনার গ্রিফ সেটাকে আমরা দেখতে পাবো তার ব্রাদার জন ল্যাম্বকে নিয়ে এবং তার লস্ট লাভ অ্যালিসকে নিয়ে। এবার অ্যালিসটাকে কিভাবে আসলো এটা আমরা গল্পটা পড়তে পড়তে ডিসকাস করব, এবং এটার শেষে একটা ড্রামাটিক টুইস্ট আছে যেটা এন্ডে গেলে আমরা বুঝতে পারবো। ড্রিম চিলড্রেনটাকে যদি ভাঙতে শুরু করি, ড্রিম চিলড্রেন বলতে চিলড্রেন ল্যাম্ব নেভার হ্যাড, যে সন্তান বা ল্যাম্বের কখনো ছিলই না তাদেরকে ড্রিম চিলড্রেন বলা হতে পারে। এবার দেখবো এই সন্তানদের কতটা প্রসঙ্গ আছে বা কিভাবে তারা আসলো। রেভারি মানে হচ্ছে ডে ড্রিম, দিবা স্বপ্ন দেখা বা ভিশন। তাহলে টাইটেলটা কি দেখাচ্ছে যে একটা ইলিউশন, রিয়েল নয়। এবং এন্ডে আমরা একটা থিম অফ সলিটিউড পাবো, এবং এখানে রিগ্রেট, ফ্যান্টাসি এবং ইমোশনাল লঙ্গিংগুলোকেও কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এবারে আমরা স্টোরিটা পড়তে শুরু করি। বলছে কি, চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স হোয়েন দে ওয়্যার চিলড্রেন। তা এখানে আমাদের যিনি স্পিকার তিনি বলছেন যে ছোটরা খুব ভালোবাসে এমন গল্প শুনতে যেখানে বড়রা তাদের ছোটবেলার কথা বলেন। বোঝা গেল, এটা সব বাচ্চাদেরই হয়। আমরা আমাদের ঠাকুরদার কাছে, ঠাকুমার কাছে বা বাবা মার কাছে আমরা কিন্তু ছোটবেলায় গল্প শুনেছি। তা তার কারণ কি, বাচ্চাদের মধ্যে একটু ইমাজিনেটিভ কোয়ালিটিস থাকে এবং তারা খুব পছন্দ করে যে তাদের বাবা মা, তাদের ঠাকুরদা ঠাকুমা যখন ছোট ছিল তারা কিরকম আচরণ করতো, তারা কিরকম ভাবে জগৎটাকে দেখেছে। তা এই যে ছোটদের গল্প শোনার ভালোবাসাটা, এটা খুবই জানা কথা, এবং ন্যারেটর আমাদের সেটাই বলছেন যে ছোটরা গল্প শুনতে খুব ভালোবাসে। ঠিক আছে, এল্ডার্স বলতে বুঝতেই পারছো ওল্ডার রিলেটিভস, জেনারেলি গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, অথবা
পেরেন্টসদের কথা বলা হচ্ছে। তা যখন তারা ছোট ছিল তাদের ছোটবেলার গল্প শুনতে তারা খুব ভালোবাসে। কেন ভালোবাসে? বলছে টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন। না, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা, ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা শক্তি। তা বলছে টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন, যাতে তারা তাদের কল্পনা শক্তিকে আরো বেশি প্রসারিত করতে পারে। টু দ্য কনসেপশন of a traditionally passed down by custom, great uncle or grandme whom they never saw। তা বলছে যাদের কি করতে পারে, তারা তাদের যে ইমাজিনেশন সেটাকে বা কল্পনা শক্তিকে প্রসারিত করতে পারে, যেটার দ্বারা তারা তাদের ঠাকুমা ঠাকুরদার যে ছবিটা তারা যেন কল্পনার চোখে তারা এঁকে ফেলে। কনসেপশন বলতে কি, আন্ডারস্ট্যান্ডিং, ধারণা। আর অফ এ ট্র্যাডিশনারি বলতে যেটা পাস ডাউন বাই ট্র্যাডিশনস, যেটা বহুদিন ধরে প্রাচীন কাহিনী ভিত্তিক যেন চলে আসছে। কাদের ব্যাপারে তারা শুনতে চায়? না, গ্রেট আঙ্কেল অ্যান্ড গ্র্যান্ডমি বলতে কিন্তু গ্র্যান্ডমাদার লেখাই আছে, গ্র্যান্ডমাদারকে বলা হচ্ছে গ্র্যান্ডমি, যাদের তারা কখনো দেখেনি, তাদের ব্যাপারে গল্প শুনতে বাচ্চারা খুবই ভালোবাসে। তারপরে কি বলছে? ইট ওয়াজ ইন দিস স্পিরিট দ্যাট মাই লিটল ওয়ান স্ক্রিপ্ট অ্যাবাউট মি দ্য আদার ইভিনিং টু হিয়ার অ্যাবাউট দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড হু লিভড ইন আ গ্রেট হাউস ইন নরফোক। তো বলছি এইভাবেই একদিন সন্ধ্যাবেলায় আমার ছোট ছেলে মেয়েরা আমাকে সে ঘিরে বসেছিল এবং তারা কি চাইছে আমার কাছ থেকে? তারা তাদের গ্রেট গ্র্যান্ডমাদার, অর্থাৎ আমাদের যিনি ন্যারেটর, তার গ্র্যান্ডমাদার ফিল্ডের ব্যাপারে জানতে চাইছেন। মিসেস ফিল্ড কিন্তু চার্লস ল্যাম্বের রিয়েল গ্র্যান্ডমাদার ছিলেন। তা তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার হচ্ছেন মিসেস ফিল্ডের ব্যাপারে তারা জানতে চাইছে, যেই মহিলাটি অর্থাৎ তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার তিনি কোথায় থাকতেন? না, তিনি নরফোকের একটা খুব বড় বাড়িতে থাকতেন। এই যে স্টোরিটা, এটা অটোবায়োগ্রাফিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে পারি যেটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল, তার কারণ এখানে কিছু নাম চেঞ্জ করা হয়েছে। এই যে বাড়িটার নাম দিয়েছে নরফোক, এখানে আসলে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল থাকতেন না, সেটা আলাদা ছিল। সেটা কোথায়? না, ব্লেকস ওয়্যার হাউস বলেছিল। ব্লেকস ওয়্যার হাউস যেটা ছিল হচ্ছে হার্টফোর্ডশায়ারে। তো এই হার্টফোর্ডশায়ারের ব্লেকস ওয়্যার হাউসে কিন্তু মিসেস ফিল্ড কাজ করতেন, কিন্তু এখানে সেটাকে চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে দিয়ে সেটাকে নরফোক বলা হয়েছে। তাই আগেও বললাম যে কিছু কিছু জায়গা আছে যেখানে ল্যাম্ব ফ্যাক্ট এবং ফিকশন দুটোরই কিন্তু মিক্সচার করেছেন। তা বলছে কি 100 times bigger than that in which they and papa live। তা তিনি কি বলছেন? যে যেই বাড়িতে তারা এখন রয়েছে, তাদের বাবার বাড়ি, বর্তমান বাড়ি, সেই বাড়ির তুলনায় যেই বাড়িতে তাদের যে গ্র্যান্ডমাদার ফিড ছিলেন সেটা প্রায় 100 গুণ বড় ছিল। ঠিক আছে, তাহলে আইডিয়া নিতে পারছো যে একটা বাড়ির থেকে 100 গুণ বড়, তোমরা প্রাসাদ সুলভ একটা বাড়িতে তাদের গ্র্যান্ডমাদার ফিল থাকতেন এবং তাদের সেই গল্পটাই তাদের ব্যাপারে শুনতে আসে। which had been the scene, so at least it was generally believed, in that part of the country of the tragic incidents were the sad events which they had lately become familiar from the ballad of the children in the wood। বলছে যে বাড়িটিতে ওই অঞ্চলের যে সাধারণ বিশ্বাস বলা যেতে পারে, যে সাধারণ মানুষরা যেটা বিশ্বাস করে, একটা চিলড্রেন ইন দ্য উড নামে একটা ব্যালাড আছে, যেটাকে ন্যারেটিভ পোয়েম বলা হয়, মানে পোয়েমের ফর্মেতে একটা স্টোরিকে বলা। তো সেই ব্যালাডের ঘটনাস্থল বলে মনে করা হয় যে এখানেই এই ঘটনাটা ঘটেছিল এবং অ্যাটলিস্ট ওই এলাকার লোকেরা সেটা বিশ্বাস করত। কি স্টোরি? না, দ্য চিলড্রেন ইন দ্য উড। তাই চিলড্রেন ইন দ্য উড এর যে স্টোরিটা, সেটার ব্যাপারে তারা বিশ্বাস করত। Certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood upon the chimney piece। চিমনি পিস বলতে চিমনির উপরে যে ম্যান্টেল পিসটা থাকে সেটার কথা বলা হচ্ছে। অফ দ্য গ্রেট হল। কি বলছে? এটা নিশ্চিতভাবে বলা যায় যে সেই নিষ্ঠুর কাকা, ওই যে ক্রুয়েল আঙ্কেল বলছে, সেই নিষ্ঠুর কাকা এবং ওই ছোট ছোট বাচ্চাদের যে চিলড্রেনদের কথা বলছে চিলড্রেন ইন দ্য উডেতে, ওই গল্পটা বিশাল হরঘরের যে চিমনি কাঠ রয়েছে তার উপরে সুন্দর করে খোদাই করে লেখা ছিল। The whole story down to Robin Redbreasts till a foolish rich person pulled it out to set up a marble one of modern invention in its stead। stead মানে কিন্তু place with no story upon it। তা পুরো কাহিনীটা রবিন পাখি পর্যন্ত মেনশন করা এবং পুরো গল্পটা খোদাই করা ছিল, যতক্ষণ না বলছে একটা মূর্খ ধনী লোক, মানে যে নতুন বাড়িটা কিনেছেন তাকে মূর্খ ধনী লোক বলা হচ্ছে। চার্লস ল্যাম্ব কিন্তু একজন রোমান্টিক রাইটার ছিলেন এবং রোমান্টিক্সদের মধ্যে নেচারদের প্রতি বা ওয়াইল্ড নেচারের প্রতি খুব একটা ভালোবাসা ছিল। তো সেই জন্যই তিনি ওই লোকটিকে বলছেন যে সে নিশ্চয়ই মূর্খ লোক, সে কি করেছে, এখান থেকে
ওই যে স্টোরিটা সেটাকে সরিয়ে দিয়ে একটা মার্বেলের মার্বেল বসিয়ে রেখে দিয়েছে, যেটা আসলে যার মধ্যে কোনো গল্প নেই, এবং গল্প না থাকার কারণে এর যে সৌন্দর্যটা সেটা যেন চলে গেছে বলে আমাদের চার্লস ল্যাম্ব মনে করছেন। আচ্ছা, চিলড্রেন ইন দ্য উড স্টোরিটা একটুখানি আমি শর্টে বলে দিচ্ছি। চিলড্রেন ইন দ্য উডেতে একজন খুব রিচ পার্সন ছিলেন, মনে করা হয় তিনি নরফোকেই থাকতেন, এবং তার শরীর অসুস্থ হয় এবং তিনি নিজের ছেলে মেয়ে দুটোকে তাদের যে আঙ্কেল তার দায়িত্বে দিয়ে যান। কিন্তু আঙ্কেল কোনোভাবে হয়তো টাকা পয়সার লোভেতে তিনি মনে করেন যে এই বাচ্চা দুটোকে মেরে ফেলে সম্পত্তি হয়তো আমি পেয়ে যাব। তা সেই কারণে তিনি কি করেছিলেন, ওই বাচ্চা দুটোকে কিছু মার্ডারার্স হায়ার করে তিনি ফরেস্টে পাঠিয়ে দিয়েছিলেন যে ওদেরকে মেরে দিতে। কিন্তু যে মার্ডারার ছিলেন তার খুব মায়া হয়, এবং মায়া হওয়ার ফলে তিনি ওদেরকে মারতে পারেন না এবং ভয়ে ওখান থেকে পালিয়ে যান। ভাবলেন হয়তো বাচ্চাদের যদি নিয়ে যাই তাহলে হয়তো আমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তা তখন ওই বাচ্চারা কিন্তু মারা যায় ওখানে। কিভাবে মারা যায় না, তারা খিদেতে এবং ঠান্ডায়তে ওই ফরেস্টেই মারা যায়, এবং মনে করা হয় রবিন রেডব্রেস্টরা তাদেরকে বিভিন্ন যে ফেদার্স বলো বা লিভস বলো সেটা দিয়ে ঢাকা দিয়েছিল, সেজন্য রবিন রেডব্রেস্টের উল্লেখ আছে। রবিন রেডব্রেস্ট কিন্তু এক ধরনের পাখি। তো সেটাই বলছে যে এই যে মডার্ন ইনভেনশন যেটা কি করছে, একটা স্টোরিকে তুলে দিয়ে সেখানে কোনো স্টোরি নেই, এই যে মডার্ন লাইফ এবং যে অ্যাকচুয়াল লাইফ যেটা আমাদের রোম্যান্টিক পোয়েটসরা খুব বিলিভ করতেন, সেটার মধ্যে একটুখানি ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। হিয়ার অ্যালিস পুট ওয়ান অফ আওয়ার ডিয়ার মাদার্স লুকস। বলছে এখন অ্যালিস ঠিক তার মায়ের মতো মুখভঙ্গি করলো, মানে অ্যালিসকে তার মায়ের মতো দেখতে বলে বোঝা যাচ্ছে যে ঠিক তার মায়ের মতো মুখভঙ্গি করলো। টু টেন্ডার টু বি কল্ড আপব্রেডিং। কিন্তু এই যে মুখভঙ্গিটা এতটাই টেন্ডার বলতে কোমল ছিল যে সেটাকে আপব্রেডিং বা রেগে যাওয়া, স্কোল্ডিং বলা যায় না। কেন বলছে এটা? তার কারণ বাচ্চারা যদি রেগেও যায় তোমাকে দেখলে হয়তো তাদেরকে দেখে হাসি লাগবে। তা সেই যে রেগে যাওয়াটা, মানে সে বোঝানোর চেষ্টা করছে যে এটা কেন করলো, কেন ওই স্টোরিটাকে সরিয়ে দিয়ে মার্বেলটাকে আনা হলো। বাচ্চাদের রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট এই এসেতে, ঠিক আছে? বাচ্চারা কিভাবে রিয়াক্ট করছে। তা বলছে যে ঠিক মায়ের মতো দেখতে অ্যালিস, এবং সে তার মেয়েটির নামটাও মাথায় রাখবে, তার নাম কিন্তু অ্যালিস। ল্যাম্বের যে ছোট মেয়েটি তার নাম হচ্ছে অ্যালিস। তা বলছে ঠিক মায়ের মতো করেই সে নিজের মুখভঙ্গিটা করলো, এবং কিন্তু মুখভঙ্গিটা এতটাই কোমল বাচ্চা যেহেতু, তাই সেটাকে স্কোল্ডিং কখনোই বলা যেতে পারে না। তারপরে কি বলছে, দেন আই ওয়েন্ট অন টু সে হাউ রিলিজিয়াস অ্যান্ড হাউ গুড দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ। এবং তারপর আমি বলতে লাগলাম যে তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, তিনি কতটা ধার্মিক এবং কতটা সৎ ছিলেন। হাউ বিলাভেড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি। সবাই তাকে কতটাই না ভালোবাসতেন এবং খুব শ্রদ্ধাও করতেন। দো শি ওয়াজ নট ইনডিড দ্য মিস্ট্রেস অফ দিস গ্রেট হাউস। যদিও তিনি এই বিশাল বাড়ির মালিক ছিলেন না, ঠিক আছে, যে একেবারে এই বাড়িটাই নরফোকের যে বাড়িটা তার ছিল এমনটা কিন্তু নয়। তা বলছে তিনি এই বাড়ির মালিক ছিলেন না, বাট হ্যাড অনলি দ্য চার্জ অফ ইট। কিন্তু শুধুমাত্র বাড়িটা তার দায়িত্বে ছিল, বোঝা গেল? তা তিনি কেয়ারটেকারের রোল করতেন। তিনি মিস্ট্রেস বা ওনার ছিলেন, আমি মিনিংগুলো সব লিখে দিয়েছি। তা মিস্ট্রেস বা ওনার ছিলেন না, তিনি কি ছিলেন? কেয়ারটেকার ছিলেন বা সুপারভাইজার ছিলেন। তা তিনি দেখাশোনা করতেন। অ্যান্ড ইয়েট ইন সাম রেসপেক্টস শি মাইট বি সেইড টু বি দ্য মিস্ট্রেস অফ ইট। কিন্তু কিছু কিছু দিক থেকে বলা যেতে পারে যে তিনি হয়তো বাড়ির মালিক ছিলেন। কমিটেড টু হার বাই দ্য ওনার। কমিটেড বলতে তার উপরে ট্রাস্ট করে এটার দায়িত্ব দেওয়া হয়েছে। দ্য কমিটেড টু হার বাই দ্য ওনার হু প্রেফার্ড লিভিং ইন আ নিউয়ার অ্যান্ড মোর ফ্যাশনেবল ম্যানশন which he had purchased somewhere in the adjoining neighboring country. তা বলছে যে যেহেতু ওই বাড়ির মালিক তাকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি যিনি বাড়ির মালিক আর কি, যার ওই বাড়িটা ছিল, তা তিনি ওই বাড়িতে থাকেন না। তা তিনি একটা নতুন একটা মডার্ন বাড়িতে থাকতে বেশি পছন্দ করতেন। তা সেই জন্য তিনি কাছেরই কোনো জেলাতে হয়তো তিনি একটা বাড়ি কিনেছিলেন এবং সেখানে তিনি শিফট করে গেছেন, এবং এই বাড়ির যে দায়িত্বটা সেটা কার উপর দিয়ে গেছেন? সেটা দিয়ে গেছেন মিসেস ফিল্ডের উপরে। বাট স্টিল শি লিভড ইন ইট ইন আ ম্যানার অ্যাজ ইফ ইট হ্যাড বিন হার ওন। কিন্তু তবুও তিনি এই বাড়িতে এমন ভাবে থাকতেন যেন এটা তার নিজের বাড়ি ছিল। দেখো, আসলে তিনি ওখানকার সার্ভেন্ট ছিলেন, তা মালিক তো ছিলেন না। তা জেনারেলি কিন্তু বাড়িটাকে তিনি নিজের বলেই মনে করতেন বা ভালোবাসতেন বলে বোঝানো হচ্ছে। অ্যান্ড কেপ্ট আপ দ্য ডিগনিটি অফ দ্য হাউস। ডিগনিটি বলতে এই যে মহত্ব বা মর্যাদাটা, সেটাকে বলা হচ্ছে অফ দ্য গ্রেট হাউস ইন আ শর্ট হোয়াইল শি লিভড, হুইচ আফটারওয়ার্ড কেম টু ডেকে অ্যান্ড ওয়াজ নিয়ারলি পুলড ডাউন। এবং তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিছুটা হলেও বাড়ির মর্যাদাটাকে ধরে রেখেছিলেন, যা পরে ধীরে ধীরে
ডিকে বলতে কি ধীরে ধীরে অবনতি হয়ে যায় এবং পতনের দিকে চলে যায়। তারপরে সেই জিনিসটা আর সেরকম থাকে না যেরকম গ্র্যান্ডমাদার ফিল্ড থাকার সময় ছিল। অ্যান্ড অল ইটস ওল্ড অর্নামেন্টস স্ট্রিপড অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে টু দ্য ওনার্স আদার হাউস। এবং এখানকার যা যা সমস্ত পুরাতন জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে খুলে নিয়ে গিয়ে মালিকের যে নতুন বাড়ি বলা হচ্ছে, যেটা তিনি হয়তো কান্ট্রিতে কিনেছেন কোথাও একটা, তা সেখানে নিয়ে গিয়ে বসানো হয়েছিল। ঠিক আছে, তা বলছে অ্যান্ড হোয়ার দে ওয়ার সেট আপ, যেখানে লাগানো হয়েছিল, অ্যান্ড লুকড অ্যাজ অকওয়ার্ড অ্যাজ ইফ someone were to carry the old tombs they had seen lately at the abbey and stick them up in Lady C's tawdry, tawdry বলতে কি চিপলি showy, মানে খুব একটা বেমানান যদি বলতে চাও তাহলে টডরি গিল্ট ড্রয়িং রুম। তা এর ফলে কি হয়েছিল, যেখানে সেগুলো বসানো হয়েছিল সেগুলোকে এতটাই বেমানান লাগতো যেন মনে হতো যে কেউ যদি ওই অ্যাবে বলতে কি যে সমাধিগুলো তুলে এনে অন্য কোথাও বসে দিয়েছে। না, লেডিসি বলতে তেমন কিছু না, লেডিসি একটা ফিকশনাল ধরনের একটা মডার্নিটিকে বোঝাচ্ছে, যে মডার্ন একটা বাড়িতে তুমি কখনোই নতুন এই পুরাতন জিনিসগুলোকে যদি এনে রাখো তা সেটা খুব ন্যাচারাল ব্যাপার যে সেগুলোকে বেমানান লাগবে। তা সেই বেমানান লাগার কারণেই আমাদের যিনি রোমান্টিক রাইটার চার্লস ল্যাম্বের সেটা ঠিক পছন্দ হচ্ছে না। হিয়ার জন স্মাইলড as much to say that would be foolish indeed। এবারে দেখো আমরা ছেলেটির নাম জানতে পারছি, আগে মেয়েটির নাম জানতে পেরেছি এলিস, ছেলেটির নাম হচ্ছে জন। বলছে এটা শুনেই জন হেসে উঠলো, জন রিঅ্যাক্ট করছে, কি বলছে যে এটা তো একেবারেই বোকামির কাজ। তার মানে কি, বাচ্চাদের একটু অভ্যাস থাকে যে তারা বাবা মার মতোই যেন আচরণ করবে, তা সেটাই সে বলতে চাইছে যে এটা খুবই বোকার মতো কাজ করেছে। তার কারণ যদি ওই পুরাতন জিনিসগুলোকে নিয়ে নতুন বাড়িতে গিয়ে রাখে তাহলে খুবই ফুলিশ লাগবে। And then I told how when she came to die her funeral was attended by a concourse of all the poor and some of the gentry too। এবং তারপর আমি বললাম যে কিভাবে যখন তিনি মারা গেলেন তার যে ফিউনারেলের সময়, ফিউনারেল বলতে কি যে শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া বলি আমরা, তা সেই অন্ত্যেষ্টিক্রিয়া আশপাশের বহু দূর থেকেও মানুষজন এসেছিল। কনকোর্স বলতে লার্জ গ্যাদারিং, প্রচুর মানুষ এসেছিল। পুয়ার গরিবরা এসেছিল। জেন্ট্রি বলতে আপার ক্লাসটাও এসেছিল। অফ দ্য নেবারহুড ফর মেনি মাইলস অ্যারাউন্ড, যেটা বহু মাইল দূর থেকে তারা চড়ে এসেছিল। কি জন্য এসেছিল? টু শো দেয়ার রেসপেক্ট ফর হার মেমোরি, যাতে তার স্মৃতির জন্য তারা শ্রদ্ধা জানাতে পারে। বিকজ শি হ্যাড বিন সাচ আ গুড অ্যান্ড রিলিজিয়াস ওম্যান। বারবার তিনি দেখবে যে গ্র্যান্ডমাদার ফিল্ডকে তিনি রিলিজিয়াস এবং গুড বলে আখ্যা করে দিচ্ছেন। বলছেন বিকজ শি হ্যাড বিন সাচ আ গুড অ্যান্ড রিলিজিয়াস ওম্যান, তার কারণ তিনি এতটাই এবং ধার্মিক এবং সৎ ছিলেন। সো গুড ইনডিড দ্যাট শি নিউ অল দ্য সল্ট্রি, সল্ট্রি বলতে বুক অফ সামসের শ্লোকের মতো মনে করতে পারো, সেগুলোকে বলছে যে তিনি পুরো এই যে বুক অফ সামসের যে সল্ট্রি সেগুলোকে মুখস্থ করে নিয়েছিলেন বাই হার্ট, একদম পুরো তার মুখস্থ ছিল। আই অ্যান্ড আ গ্রেট পার্ট অফ দ্য টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বিসাইডস, টেস্টামেন্ট বলতে নিউ টেস্টামেন্টের কথা বলা হচ্ছে, যেমন কি বাইবেলের একটা বড় অংশও তার জানা ছিল। তো সেই কারণে তিনি বলছেন যে তিনি খুব রিলিজিয়াস ছিলেন এবং সৎ ছিলেন, এবং এই সততা এবং ধর্মীয় মনোভাবের জন্য বিভিন্ন ধরনের লোক, সেটা গরিব হোক বা আপার ক্লাস হোক, সকলেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কিন্তু চলে এসেছিল। হিয়ার অ্যালিস স্প্রেড আউট হার হ্যান্ডস, এটা শোনা মাত্রই স্প্রেড হার হ্যান্ডস, অ্যালিস তার হাতটাকে বাড়িয়ে দিল, মানে খুবই মনে করছে সে তার গ্রেট গ্র্যান্ডমাদারকে, যে তাকে যেন জড়িয়ে ধরার মতো ইচ্ছা হচ্ছে। তা অ্যালিস তার হাতটাকে বাড়িয়ে দিল। Then I told what a tall and upright, graceful person their great grandmother Field once was, এবং আমি তারপর তাদেরকে বললাম যে তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, তিনি একসময় খুব লম্বা ছিলেন এবং খুব আকর্ষণীয় একজন নারী ছিলেন। মানে যখন তিনি ছিলেন তাকে কি বলেছে, খুব গ্রেসফুল, খুব আপরাইট এবং খুব টল। এই অ্যাডজেক্টিভগুলোকে মাথায় রাখবে, তোমরা যখন আনসার লিখবে তখন এগুলোকে ইউজ করতে পারো। তা তিনি কতটাই না সুন্দর ছিলেন, লম্বা ছিলেন এবং আকর্ষণীয় ছিলেন। অ্যান্ড হাউ ইন হার ইউথ শি ওয়াজ এস্টিমড দ্য বেস্ট ডান্সার, এস্টিম বলতে কনসিডার, তাকে মনে করা হতো। এবং কিভাবে তার যৌবনে আমাদের যে এলাকা, তিনি বলছেন ন্যারেটর, তা আমাদের এলাকায় তাকে জেলার সব থেকে সেরা ডান্সার বলে মনে করা হতো বা হিসাবে গণ্য করা হতো। হিয়ার অ্যালিসিস রাইট ফুট প্লেড অ্যান ইনভলিউন্টারি মুভমেন্ট, এবার যেই অ্যালিস নাচের কথা শুনেছে সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই
পাটাকে নড়াতে শুরু করেছে। এবার নাচের কথাটা শুনেছে, জানছে যে তাদের গ্রেট গ্র্যান্ডমাদার নাচ টাচ করতো, তাই তারও মনে হচ্ছে যে আমি একটু নাচ টাচ করি। এই রিয়াকশন গুলো ভালো করে দেখবে। টিল আপন মাই লুকিং গ্রেভ ইট ডেজিস্টেড। গ্রেভ বলতে সিরিয়াস, আর ডেজিস্টেড বলতে স্টপড বোঝাচ্ছে। এবং তিনি বলছেন যে যখন আমি তার দিকে গভীরভাবে তাকালাম তখনই ওটা থেমে গেল, মানে তার যে নাচটা সেটা কি হলো, স্টপড হয়ে গেল। দ্য বেস্ট ডান্সার আই ওয়াজ সেইং ইন দ্য কাউন্টি। তা আমি আবার বললাম যে আমি বলছিলাম যে তিনি গোটা জেলায় সেরা ডান্সার ছিলেন, তার থেকে ভালো ডান্সার আর কেউ ছিল না। টিল আ ক্রুয়েল ডিজিজ কল্ড আ ক্যান্সার কেম অ্যান্ড বাউড হার ডাউন উইথ পেইন। কিন্তু কি হলো, একটা খুবই নিষ্ঠুর রোগ, নিষ্ঠুর রোগ কোনটাকে বলা হচ্ছে, ক্যান্সারকে বলা হচ্ছে। তা তারপরে কি হলো, ক্যান্সার আসলো, এবং ক্যান্সার হওয়ার ফলে সেই ক্যান্সার যে রোগটা তাকে যেন ঝুঁকিয়ে দিল। ঠিক আছে, স্টুপ বলতে তাকে নিচু করে দিল, মানে ফিজিক্যালি তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন। বাট ইট কুড নেভার বেন্ড হার স্পিরিটস। কিন্তু এটা তার যে মনোবল, সেই মনোবলকে কখনোই ভাঙতে পারেনি। মানে ক্যান্সার তার হয়েছিল ঠিকই, তিনি ফিজিক্যালি দুর্বল হয়েছিলেন, কিন্তু তিনি মানসিক দিক থেকে দুর্বল হননি। বাট দে আর স্টিল আপরাইট। কিন্তু তিনি মানসিক দিক থেকে তখনও সোজা ছিলেন, বিকজ শি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস। আবার দেখো তিনি একই কথাই বলছেন, তিনি খুব ভালো ছিলেন এবং রিলিজিয়াস ছিলেন, এবং এই সকল কারণে ক্যান্সার রোগটাও কিন্তু তাকে কোনোভাবে ঝোঁকাতে পারেনি। দেন আই টোল্ড হাউ শি ইউজ টু স্লিপ বাই হারসেলফ ইন আ লোন চেম্বার। চেম্বার বলতে রুমের কথা বলা হচ্ছে, অফ দ্য গ্রেট লোন হাউস, অ্যান্ড হাউ শি বিলিভ দ্যাট অ্যান অ্যাপারিশন of two infants was to be seen at midnight gliding up and down the great staircase near where she slept. তা বলছেন, আর তিনি বিশ্বাস করতেন যে মাঝরাতে তার ঘরের পাশের যে বড় সিঁড়িটার উপর নিচে ওই যে দুটো শিশু, চিলড্রেন ইন দ্য উডের কথা বলেছিলাম, তারা যেন ঘোরাফেরা করছে। তা তিনি এটা মনে করেন অ্যাপারিশন বলতে কি, ঘোস্ট বা সোলস বা আত্মা বা স্পিরিটস গুলোকে বোঝানো হচ্ছে, যে ওই যে দুটো বাচ্চা যাদেরকে আমরা চিলড্রেন ইন দ্য উড স্টোরিতে এক্ষুনি মেনশন করলাম, তারা মাঝরাতে নাকি ওই গ্রেট যে স্টেয়ার কেস আছে সেখানে তারা ঘোরাফেরা করছে, যেখানে তিনি ঘুমাতেন। কিন্তু তিনি কি বলতেন, বাট শি সেইড দোজ ইনোসেন্টস উড ডু হার নো হার্ম। তিনি কি বলতেন, যে ওই যে ছোট ছোট বাচ্চারা বা শিশুরা, তারা তাকে কোনো ক্ষতি করবেন না। অ্যান্ড হাউ ফ্রাইটেন্ড আই ইউজ টু বি দো ইন দোজ ডেজ আই হ্যাড মাই মেড টু স্লিপ উইথ মি। কিন্তু আমি ভীষণ ভয় পেতাম। এবার ন্যারেটার যখন ছোট ছিলেন তিনি এই সকল গল্পগুলো শুনে যে ভূতে ঘুরে বেড়াচ্ছে, ভূত আবার ভালো হয় বলে তার কোনো আইডিয়া ছিল না। তা বলছে আমি কতটাই না ভয় পেতাম, যদিও তখন আমার সঙ্গে ঘুমানোর জন্য একটা মেইড ছিল যে কি করতো, আমার সঙ্গে ঘুমাতো। তা সত্ত্বেও তিনি খুব ভয় পেতেন, বিকজ I never was half so good or religious as she, and yet I never saw the infants. তা তিনি বলতেন যে আমার তো গ্রেট গ্র্যান্ডমাদার ফিল খুবই রিলিজিয়াস এবং গুড, সেই জন্য হয়তো ওই যে অ্যাপারিশনস বা ঘোস্টস বা ওই বাচ্চাদের যে স্পিরিটস তারা তাকে কিছু করছে না, কিন্তু আমি তো রিলিজিয়াসও নই, আর না আমি আমার গ্রেট গ্র্যান্ডমাদার মতো ভালো, তা আমার তো ক্ষতি করতেই পারে। কিন্তু তিনি বলছেন কি, আমি কখনো ওই ইনফ্যান্টসদেরকে দেখিনি। হিয়ার জন এক্সপ্যান্ডেড হিজ আইব্রোস। এবারে এটা শোনা মাত্রই জন তার ভ্রুটাকে চওড়া করলো, এক্সপ্যান্ড বলতে কি চওড়া করা, অ্যান্ড ট্রাইড টু লুক কারেজিয়াস, এবং সে যে খুব সাহসী সেটা দেখানোর চেষ্টা করে। তখন সে ভাবছে যে ওই ভূতের কথা শুনে আমাকে ভয় পেলে চলবে না, তা সে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য চোখগুলোকে বড় বড় করে দিল। দেন আই টোল্ড হাউ গুড শি ওয়াজ টু অল হার গ্র্যান্ড চিলড্রেন। তারপর আমি বললাম যে কিভাবে তিনি তার সব গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতনিদের কাছে খুবই আদরের ছিলেন। হ্যাভিং আস টু দ্য গ্রেট হাউস ইন দ্য হলিডেজ, তার কারণ তিনি কি করতেন, আমাদের ছুটির সময়ে তিনি আমাদের ওই যে গ্রেট হাউস বলতে কি নরফোকের ওই হাউসটাতে নিয়ে যেতেন। হোয়ার আই ইন পার্টিকুলার ইউজ টু স্পেন্ড মেনি আওয়ার্স বাই মাইসেলফ। আই ইন পার্টিকুলার বলতে কি, তিনি নিজের কথা বলছেন, যে আমি বহু ঘন্টা নিজের সঙ্গেই কাটাতাম। এবারে চার্লস ল্যাম্ব এমন একজন ছিলেন যিনি একা একা থাকতে খুব পছন্দ করতেন, ইন্ট্রোস্পেকশনটাকে খুব পছন্দ করতেন। তোমরা স্টোরিটা শুনেই বুঝতে পারছো। তা তিনি কি বলছেন, আমি একা একাই অনেক সময় কাটাতাম ইন গেজিং আপন দ্য ওল্ড বাস্টস। না, বাস্ট মানে হচ্ছে চেস্ট পর্যন্ত যে স্ট্যাচুস গুলো হয় সেটাকে বলা হয় বাস্ট। তা কিসের দিকে তাকিয়ে থাকতেন তিনি, তিনি ওই যে স্ট্যাচুস গুলো, বাস স্ট্যাচুস গুলোর দিকে তাকিয়ে থাকেন। কাদের স্ট্যাচু ছিল সেটা না, 12 সিজার্সের। তো এই 12 সিজারের যে স্ট্যাচু, যারা রোমের সম্রাট ছিল সেই সময়, দ্য এম্পারার্স অফ রোম, তাদের স্ট্যাচুর দিকে তিনি তাকিয়ে থাকতেন। টিল দ্য ওল্ড মার্বেল হেডস উড সিম টু লিভ অ্যাগেন। এবং আমার মনে হতো যেন এই মার্বেলের যে মুখগুলো বা মাথাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যেন আবার নতুন করে জীবন্ত হয়ে উঠছে। অর আই টু বি টার্নড ইনটু মার্বেল উইথ দেম, অথবা আমার মনে হতো যেন আমিও ওদের সঙ্গে মার্বেলে পরিণত হয়ে যাচ্ছি। মানে দুরকমই ভাবছেন,
হয় তার মনে হচ্ছে যে মার্বেলগুলো জীবন্ত হয়ে যাচ্ছে, আর না হলে তার মনে হচ্ছে যেন তিনিও মার্বেলের মতো হয়ে যাচ্ছেন। হাউ আই নেভার কুড বি টায়ার্ড উইথ রোমিং অ্যাবাউট দ্যাট হিউজ ম্যানশন। বলছে আমি এই যে বিশাল বড় বাড়ি ছিল, এই ফাঁকা ঘরগুলোতে ঘুরে ঘুরে আমি কখনোই ক্লান্ত হতাম না। উইথ ইটস এমটি ভাস্ট রুমস উইথ দিয়ার ওয়ার্ন আউট হ্যাঙ্গিংস। ওয়ার্ন আউট হ্যাঙ্গিংস বলতে কি, যে পুরাতন জিনিসপত্রগুলো যেগুলো সেখানে ঝুলিয়ে রাখা রয়েছে, পুরাতন হয়ে গেছে, ওল্ড অ্যান্ড ফেডেড হয়ে গেছে, তা সেই হ্যাঙ্গিংসগুলো যে রয়েছে কোথায় রয়েছে না, ওয়ার্ন আউট হ্যাঙ্গিংস, ফ্লাটারিং টেপেস্ট্রি। তা এই যে ওয়াল হ্যাঙ্গিংস, ওভেন, ওভেন বলতে কি সুন্দর করে কারুকার্য করা যে টেপেস্ট্রিগুলো রয়েছে সেদিকে দিকে, অ্যান্ড কার্ভড আউট, সেটা কার্ভড আউট নয়, কার্ভড ওকেন প্যানেলস উইথ দ্য গিল্ডিং অলমোস্ট রাবড আউট। তা তিনি বলছেন যে এই পুরাতন জিনিস যেগুলো পড়েছিল এবং ওই যে সুন্দর কারুকার্য করাগুলো জিনিস যেগুলো ওয়ালের মধ্যে ঝোলানো ছিল, আর কাঠের খোদাই করা, ওই ওকেন প্যানেল বলতে ওক কাঠ দিয়ে তৈরি, কাঠের খোদাই করা যে প্যানেলগুলো ছিল যেগুলোর থেকে প্রায় ওই যে গিল্ডিং, ওই যে গোল্ড পেইন্ট আছে না, সেটা প্রায় উঠে গিয়েছিল, কিন্তু তিনি সেটাকেই পছন্দ করতেন। তার কারণ কি, রোমান্টিক পোয়েটসদের আমরা দেখেছি যে তারা ন্যাচারাল জিনিসটাকে ন্যাচারালি পছন্দ করেন, তার মধ্যে খুব বেশি আর্টিফিশিয়াল কিছু হোক তারা সেটা পছন্দ করেন না। আচ্ছা, আজকে আমাদের পার্ট 1 এতটাই থাকবে। এর পরের যে পার্টটা, এটা আমরা পরবর্তী নেক্সট পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পার্ট 2 এর ভিডিওটা অবশ্যই পেয়ে যাও। আচ্ছা, যদি কারোর অনলাইন এবং অফলাইন ইংলিশ অনার্সের কোর্সে তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যদি অনলাইন বা অফলাইন কোনোভাবে ইংলিশ অনার্সের ক্লাসের জন্য অ্যাডমিশন এখনো চলছে, তাই অবশ্যই আমাকে যোগাযোগ করো। গুগলে অ্যাড্রেসটা দেখে নিতে পারো, যদি অফলাইনে অ্যাক্সেসিবল হয় তাহলেই তোমরা অফলাইনের জন্য চেষ্টা করো, আর না হলে অনলাইন ক্লাসের জন্য তুমি এনরোল করে রাখতে পারো। তাহলে পরের ভিডিও অর্থাৎ পার্ট 2 তে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।